Welcome to Party Street. ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি এসেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় মধ্যযুগে ইউরোপে শিল্প ও স্থাপত্য। সেখানে আমরা যেটা দেখতে চলেছি প্রধানত একটা বিরাট সময়কালের মধ্যে ইউরোপে কিভাবে বিভিন্ন স্থাপত্য শৈলীর বিকাশ ঘটল, বা তারও সঙ্গে সঙ্গে অন্যান্য যে শিল্পকলা বা আর্ট ফর্মগুলো, বিশেষ করে বিভিন্ন ধরনের অলঙ্করণ, হাতের কাজ, চিত্রকলা, সেগুলোর বিকাশ ঘটল সেগুলো। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে ইউরোপে দীর্ঘ সময় আগে, যখন বিশেষ করে গ্রিক সভ্যতার অস্তিত্ব ছিল, তখন থেকেই কিন্তু স্থাপত্যের বিকাশ ঘটেছিল এবং আমরা গ্রিক স্থাপত্যের কতকগুলো শৈলী দেখতে পাই। আমাদের এই চ্যানেলে তোমরা যদি গ্রিক স্থাপত্যের উপরে ভিডিও দেখো, তাহলে সেখানে গ্রিক স্থাপত্যের যে বিভিন্ন স্ট্রাকচার, তার যে টেকনিক্যাল দিকগুলো, সেগুলো নিয়ে একটা সুবিস্তৃত ধারণা তোমরা করে নিতে পারবে। আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর যে ডেসক্রিপশন, সেখানে গ্রিক স্থাপত্য সংক্রান্ত আমার যে আলোচনা সেটি দিয়ে দেব। মনে রাখতে হবে, ইউরোপেও কিন্তু যখন মধ্যযুগে নতুন করে স্থাপত্য ভাবনা শুরু হলো, তখন কিন্তু সেখানে প্রাচীন গ্রিক রোমান স্থাপত্যের প্রভাব পড়েছিল এবং সেগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় ইউরোপীয় যে স্থাপত্য ভাবনা সেটাকে প্রভাবিত করতে শুরু করেছিল। কিভাবে প্রভাবিত করলো সেই আলোচনায় তো আমরা এখনই ঢুকবো। তার আগে আরও দু একটা কথা একটু বলে নিই। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে সময়কালটা নিয়ে আলোচনা করছি সেটা একটা দীর্ঘ সময়কাল। মোটামুটিভাবে 400-450 খ্রিস্টাব্দ থেকে শুরু করে প্রায় 1200-1300 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের আলোচ্য সময়কাল। এবং মাথায় রেখো যে ঠিক আমরা থামবো এমন একটা জায়গায় যখন কিনা ইউরোপে একটা নবজাগরণের সূত্রপাত হচ্ছে, যেটাকে টেকনিক্যাল ভাষায় ইটালিয়ান রেনেসন্স বলা হয়। সেই রেনেসন্স এর সময়কালের ঠিক আগে পর্যন্ত, প্রাক রেনেসীয় যুগে আমরা থামব এবং সেই সময়কাল পর্যন্ত বিভিন্ন যে শিল্পধারা, সেটাকে আমরা দেখবার চেষ্টা করব। শিল্পধারাগুলো আলোচনা করার সময় আমি প্রচুর ছবির ব্যবহার করব এবং তার যে স্ট্রাকচারাল দিকগুলো, সেগুলোর যে মাইনিউট ডিটেলসগুলো, সেগুলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব এবং তোমরা সেটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। চলো তাহলে শোনা যাক আমাদের আজকের যে আলোচনা, সেটা হচ্ছে মধ্যযুগের ইউরোপে শিল্প ও স্থাপত্য। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় মধ্যযুগের ইউরোপে শিল্প ও স্থাপত্য। মধ্যযুগে পাশ্চাত্য জগতের শিল্প বলতে যে দীর্ঘকাল ধরে বিস্তীর্ণ বিভিন্ন স্থান জুড়ে গড়ে ওঠা একটা শিল্প, যেটা কিনা প্রায় 1000 বৎসর ধরে মধ্যপ্রাচ্যের সীমারেখার ওপার থেকে উত্তর আফ্রিকা সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছিল। যেটা আমি একটু আগে আমার ভূমিকায় বলছিলাম, একটা দীর্ঘ সময়কাল। তার পাশাপাশি তার যদি ভৌগোলিক বিস্তারকে আমরা দেখি, সেটাও কিন্তু একটা দীর্ঘ ভৌগোলিক বিস্তার। তার মানে সেখানে প্রত্যেকটা এলাকার যে সুনির্দিষ্ট শিল্প বা এক একটা শিল্প নিদর্শন, সেগুলোকে ধরে ধরে নির্দিষ্টভাবে আলোচনা করা আজকের আমাদের এই যে ভিডিও, তার লক্ষ্য কিন্তু নয়। আজকে আমাদের ক্লাসের যেটা প্রধান লক্ষ্য, সেটা হলো যে প্রধান প্রধান শিল্প ধারাগুলোকে চিহ্নিত করা এবং তার মূল বৈশিষ্ট্যটাকে যদি ভালো করে তোমরা আত্মস্থ করতে পারো, তাহলে তোমরা নিজেরাই ইউরোপীয় শিল্পের বিভিন্ন ধারার সঙ্গে শিল্প বস্তুগুলোকে কানেক্ট করতে পারবে বা সংযুক্ত করতে পারবে, বা আরও সঠিকভাবে বলতে গেলে সম্পর্কিত করতে পারবে, রিলেট করতে পারবে। এবং এইভাবেই কিন্তু আমরা দেখবার চেষ্টা করব। আমাদের এই যে
বিবর্তন, শিল্পধারা, তার সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন শিল্প আন্দোলন, নানা সময়কারের শিল্পের বিকাশ, বিভিন্ন জাতীয় সৃষ্টি, বেশ কিছু রিজিওনাল ক্রিয়েশনস বা আঞ্চলিক সৃষ্টি, পুরাতন শিল্পের কোনো কোনো ক্ষেত্রে রিকনস্ট্রাকশন বা সেটাকে নতুন করে বোঝা বা তৈরি করা, এর সঙ্গে অসংখ্য শিল্পীর যে সৃষ্টি সেটা জড়িয়ে রয়েছে এবং সমস্ত কিছুর ওপরে রয়েছে শিল্পীরা নিজেরা তাদের সৃষ্টির সঙ্গে। এই সবটাই কিন্তু ইতিহাসের অন্তর্গত। তাহলে আমরা বিষয়ে প্রবেশ করার আগে আমাদেরকে এই জায়গাটা মনে রাখতে হবে। এবং মধ্যযুগে যে গড়ে ওঠা স্থাপত্য, তার মধ্যে যেমন ধর্মীয় স্থাপত্য রয়েছে, তেমনি পাশাপাশি নাগরিক স্থাপত্য রয়েছে, যেখানে নগরের মানুষ তাদের বাসস্থান বা তাদের দ্বারা নির্মিত স্থাপত্য রয়েছে। তেমনি তার পাশাপাশি রয়েছে সামরিক নির্মাণ সমূহ, যে নির্মাণের প্রধান উদ্দেশ্য সামরিক। এবং এইগুলোকে আমরা যদি খেয়াল রাখি, সেগুলোকে খেয়াল রেখে ইউরোপের এই সময়কার যে শিল্পশৈলী, সেটাকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাক রোমানেস্ক, বা যেখানে রোমান যে শিল্পশৈলী তার পূর্ববর্তী একটা ধারা যেটা বিস্তার লাভ করেছিল, যার কিছু কিছু নিদর্শন এখনও টিকে রয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি রয়েছে রোমানেস্ক বা রোমান শিল্পশৈলী, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে যেটা সবথেকে বিখ্যাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্পশৈলী, যেটাকে বলা হয় গথিক শিল্পশৈলী বা গথিক আর্কিটেকচার। এই তিনটে প্রধান বিষয়কে আমরা পরপর দেখার চেষ্টা করব। প্রি রোমানেস্ক যেটা দেখছি, বেশিরভাগ যে মধ্যযুগীয় স্থাপত্য, সেই সময়কার যে মধ্যযুগীয় স্থাপত্য, সেখানে কিন্তু সাধারণ যে নাগরিক স্থাপত্য তার যে খুব একটা স্থান ছিল তা কিন্তু নয়। প্রধানত আমরা এই স্থাপত্যকে দেখতে পাচ্ছি চার্চের ক্ষেত্রে বা প্যালেস বা প্রাসাদের ক্ষেত্রে, কারণ এই যে একটা বিশাল স্ট্রাকচার, সেটা সাধারণ মানুষের পক্ষে নির্মাণ করা সম্ভব নয়। যারা সম্পদশালী, যেমন চার্চ সম্পদশালী, তার পাশাপাশি শাসক সম্পদশালী, তাদের পক্ষেই কিন্তু এই ধরনের স্থাপত্যকে নির্মাণ করা সম্ভব। এবং এর পাশাপাশি নাগরিকদের দ্বারা নির্মিত যে স্থাপত্য, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে ইউরোপ জুড়ে আমরা দেখতে পাই, যদিও আকৃতিতে সেটা তুলনায় হয়তো অত বৃহৎ নয়। কিন্তু বিশেষ করে স্থানীয় ম্যানরের যে ম্যানর হাউস, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থাপত্য, সাধারণ মানুষের দ্বারা নির্মিত। যদিও সাধারণ মানুষের মধ্যে তারা আবার অসাধারণ, কারণ এগুলো সাধারণ একেবারে মানুষের তৈরি নয়। ম্যানরের যিনি প্রধান, তার তৈরি ম্যানর হাউস, তার সঙ্গে সঙ্গে কখনো সেখানকার কোনো শহরের জনসাধারণের যে মিলনস্থল, যেটাকে আমরা টাউন হল বলতে পারি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি কোনো কোনো অনাথাশ্রম বিশেষ স্ট্রাকচারে তৈরি করা হতো। এবং যেটা খুব ইউনিক ছিল এই আলোচ্য সময়কালে, প্রি রোমানেস্ক যে স্ট্রাকচার, সেখানে বিভিন্ন যে সেতু, নদী বা ছোট ছোট খাল বিলের ওপরে তৈরি সেতু, তারও কিন্তু একটা স্থাপত্য শৈলী ছিল এবং অদ্ভুতভাবে সেতুগুলোকে তৈরি করা হতো। তার যে গঠন, সেটাও কিন্তু খুব ইউনিক। এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো সম্পন্ন নাগরিকদের যে সাধারণ বাসস্থান, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে এইরকমই একটি প্রি রোমানেস্ক যে স্ট্রাকচার, সেটা তৈরি করা হয়েছিল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কনস্ট্যান্টাইনের ব্যাসিলিকা, বা যেটাকে বলা হয় অওলা পালাতিনা। এই যে ব্যাসিলিকাটি, সেটা নির্মাণ করা হয়েছিল এবং তারপর ৮ম শতাব্দী পর্যন্ত প্রায় ৪০০ বছর আমরা কিন্তু এই ধরনের বৃহৎ অট্টালিকা খুব কম নির্মিত হতে দেখতে পাচ্ছি। তার মানে এটা একটা মেজর স্ট্রাকচার, যেটা কিন্তু যে ধরনের স্ট্রাকচার কিন্তু দীর্ঘদিন নির্মাণ করা সম্ভব হয়নি। এবং আমাদের স্ক্রিনে আমরা যে দুটো ছবি দেখতে পাচ্ছি এই ব্যাসিলিকাটির, সেটা দুটো পৃথক ডাইমেনশন থেকে তোলা হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে ব্যাসিলিকা, সেটার যে একটা দীর্ঘ আয়তকার পোর্শন, যেটা বিশেষ করে নিচের ছবিটায় দেখা যাচ্ছে সাইড ভিউ, এবং তার একদিকটায় অর্থাৎ পিছন দিকটায়
এটার এন্ট্রান্সটা কিন্তু স্ক্রিনের এইদিকে পড়ছে, এবং যেখানটায় এই যে গোলাকার স্ট্রাকচারটি দেখা যাচ্ছে সেই অংশটা, যার একটা এক্সটেনশন, এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এইটাকেই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধরা হয়, যেটার ভিতরের অংশটা আমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেটা ওই অংশটারই ভিতরের অংশ, যেখানে জমায়েত হচ্ছে এবং সেখানে দরবার বসছে ইত্যাদি প্রভৃতি যে কোনো ধরনের পাবলিক অ্যাড্রেস সেইগুলো এখানে করা হচ্ছে। সুতরাং একটা জায়ান্ট, একটা খুব লার্জ ব্যাপার, লার্জার দ্যান লাইফ বলা যেতে পারে, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে বহু ক্ষুদ্র ক্ষুদ্র অট্টালিকা নির্মিত হয়েছিল, যদিও সেগুলো এই ধরনের যে ব্যাসিলিকা তার থেকে অনেক ছোট, এবং 8ম শতাব্দীর প্রথম দিক থেকে ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের সময়কালে স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে পুরাতন ব্যাসিলিকা শৈলীকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছিল। তার মানে 4র্থ শতকের ব্যাসিলিকা, তারপর আবার এই ব্যাসিলিকা যে স্ট্রাকচার সেটা ফিরে আসছে কিন্তু মোটামুটিভাবে খ্রিস্টীয় 8ম শতাব্দীতে। আমরা চলে আসি সেদিকে। এই যে 8ম শতাব্দীর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের অন্যতম বৈশিষ্ট্য হলো একটা ট্রান্সপেটের ব্যবহার। ট্রান্সপেটটা কীরকম? এখানে আমরা কিন্তু একটা গ্রাউন্ড প্ল্যান দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো, যেখানে একটা লম্বালম্বি অংশ আর একটা আড়াআড়ি অংশ। আমাদের যেটা পশ্চিম দিক, সেদিকটা কিন্তু হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ যেখানে এই গোলাকার অর্ধগোলাকার অংশটা রয়েছে, ছোট ছোট 3টে বাহু দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে ব্যাক সাইড, এবং এটাকে ক্রস করেছে, পরস্পরকে ছেদ করেছে আর একটা অংশ। এই যে একটা লম্বা অংশ যেটা সমকোণে লম্বভাবে সম্মুখভাবে বিস্তৃত, এইটাই হচ্ছে এন্ট্রান্সের দিক। অর্থাৎ এখানে যে স্ক্রিন দেখতে পাচ্ছ, সেখানে যে অ্যারোর মুখটা যেদিকে রয়েছে সেদিকটা হচ্ছে এন্ট্রান্স। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু 4টে বাহু তৈরি হচ্ছে। এই একটা লম্বালম্বি বাহু এবং এদিকে একটা আড়াআড়ি বাহু যেটা পরস্পরকে ছেদ করেছে। তার সংযোগস্থল, যেটা সংযোগস্থলটা আমরা দেখতে পাচ্ছি, সেই সংযোগস্থলটা হচ্ছে একটা ক্রসিং টাওয়ার থাকবে। এখানে দেখো, আমি কালারটা চেঞ্জ করলাম হালকা করে, দুটো বাহুর সংযোগস্থলটা এর আগে ছিল দেখো গ্রে কালারের, এবং এখন হয়ে গেল পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক। এই যে লাইট পিঙ্ক পার্টটা, যেটার সংযোগস্থল বা এটা হচ্ছে একটা ক্রসিং এলাকা, সেখানে একটা ক্রসিং টাওয়ার, ঠিক এই অংশটার মাথার উপরে একটা ক্রসিং টাওয়ার থাকছে। এই দেখো, এখানেও লাইট পিঙ্ক, এবং এই মুহূর্তে বাঁদিকে যে ছবিটা ফুটে উঠলো সেটাও লাইট পিঙ্ক। এই লাইট পিঙ্ক যে টাওয়ারটা, সেই টাওয়ারটা কিন্তু তৈরি করা হয়েছে ওইখানের যে লাইট পিঙ্ক ক্রসিং পার্ট, সেইখানে। এটাই হচ্ছে ক্রসিং টাওয়ার, এবং তার সঙ্গে পশ্চিম দিকে থাকছে সুউচ্চ প্রবেশ পথ। আমরা যেখানে দেখো এই ছবিটার মধ্যে যে ছবিটা দেখানো হয়েছে দুটো সরলরেখা দিয়ে, তার বাম দিকের অংশে অর্থাৎ পশ্চিম দিকের অংশে যে একটা ছোট্ট ব্ল্যাক অ্যারো যেদিকে মুখ করে রয়েছে, সেটাই হচ্ছে প্রবেশ পথ। আমরা নিচের বাঁদিকের ছবিটাতে সেই প্রবেশ পথ দেখতে পাচ্ছি, আমরা যেটাকে এক্ষুনি দেখতে পাচ্ছি। আমি আরেকবার অ্যারোটাকে করলাম, এটাই হচ্ছে সেই প্রবেশ পথ। এইরকমভাবে পুরো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এবং ক্যারোলিঞ্জীয় এই যে শিল্পকলা, সেটা নির্মিত হয়েছিল দরবার এবং তার আশেপাশে কিছু মঠ ও রাজার সমর্থক চার্চে। অর্থাৎ দরবারের স্ট্রাকচার এরকম হতে পারে, তার আশপাশে কিছু মঠের স্ট্রাকচার এরকম হতে পারে, এবং রাজাকে সমর্থন করে এরকম যে বিশাল চার্চ, ক্ষমতাশালী চার্চ, সেখানেও এই ধরনের স্ট্রাকচার ছিল। এবং রোমান ও বাইজেন্টাইন শিল্পের যে মর্যাদা এবং ধ্রুপদী ঐতিহ্য, তাকে আত্মস্থ করতেই যেন এই শিল্পের সৃষ্টি হয়েছিল। এ যেন এক ধ্রুপদী ঐতিহ্য, যাকে আত্মস্থ করে একটা বিশাল একটা স্ট্রাকচার, যা কিনা একটা জায়ান্টনেস, একটা মহত্ব, মর্যাদা, সেইটাকে যেন এটা রিফ্লেক্ট করার চেষ্টা করছে। কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জের ইনসুলার শিল্পশৈলী, যেটাকে বলা হয় ইনসুলার আর্ট, সেটার দ্বারাও কিন্তু প্রভাবিত হয়েছিল, এবং যার মধ্যে কিন্তু আইরিশ যে কেল্টিক স্ট্রাকচার বা কেল্টিক
স্থাপত্য এবং অ্যাংলো স্যাকশন জার্মানিক অলঙ্করণ এই সমস্তই কিন্তু অন্তর্ভুক্ত হয়ে একটা ভূমধ্য সাগরীয় মিশ্রণ তৈরি হচ্ছে। সো জিওগ্রাফিক্যালি যখন এটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে এসে তৈরি হচ্ছে, সেখানে মিশে যাচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের ইনসুলার আর্ট, তার সঙ্গে সঙ্গে আইরিশ কেল্টিক আর্ট এবং অ্যাংলো স্যাকশন জার্মানিক অর্নামেন্টেশন বা অলঙ্কার শৈলী, সবটা নিয়ে কিন্তু এই ভূমধ্য সাগরীয় একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। এইভাবেই কিন্তু একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এরপরে আমরা চলে আসি রোমানেস্ক স্ট্রাকচার বা রোমানেস্ক স্টাইল, সেটার আলোচনায়। খ্রিস্টীয় দশম থেকে মোটামুটি বহু সংখ্যক চার্চ এবং মঠ যখন প্রতিষ্ঠা হচ্ছে, তখনই কিন্তু এই পাথরের তৈরি স্থাপত্যের উন্নয়ন শুরু হচ্ছে এবং সেই সময়ে কিন্তু প্রাচীন রোমান শৈলীর যে বিকাশ সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাকেই আমরা রোমানেস্ক স্ট্রাকচার বলছি। এখানে কখনো কখনো যেখানে সম্ভব হয়েছিল, পুরাতন যে রোমান স্ট্রাকচার তার যে ইট বা পাথর সেটার পুনর্ব্যবহার করা হচ্ছে। এইভাবেই কিন্তু এটা এগোচ্ছে এবং এর প্রাথমিক পর্বকে বলা হচ্ছে প্রথম রোমানেস্ক, এবং যেটা সমগ্র ইউরোপে বিকশিত হয়েছিল একইভাবে। পরের পর্যায়টা হচ্ছে মূল যে রোমানেস্ক সেটা, অর্থাৎ 1000 খ্রিস্টাব্দের পূর্বে পাথর নির্মিত বহু চার্চের প্রতিষ্ঠা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফেজ অফ রোমানেস্ক স্ট্রাকচার, এবং পরবর্তীকালে আরও বিশাল বিশাল স্ট্রাকচার তৈরি হতে শুরু করেছিল। এবারে আমরা আস্তে আস্তে একটু দেখবার চেষ্টা করি যে এই রোমানেস্ক স্ট্রাকচার বলতে আমরা কি বুঝতে পারছি। প্রথম যে অ্যারোটা ফুটে উঠল, the place where the two arms of the church cross is called the crossing. এই যে ক্রসিং সেটা কিন্তু আমরা আগেই দেখেছি, আমাদের যে প্রি রোমানেস্ক স্ট্রাকচারে আমরা যে ক্রসিংটা দেখেছিলাম, এটাই হচ্ছে সেই ক্রস টাওয়ার। এবং তারপরে দেখা যাচ্ছে যে আর একটা নতুন একটা প্রসারিত অংশ সেটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেটরি বা এই ধরনের একটা প্রসারিত অংশ, যাতে করে যারা এখানে তীর্থযাত্রী এই মঠগুলোতে আসছে তারা কিন্তু এইখানে প্রদক্ষিণ করতে পারে বা চার্চের চারদিকে হাঁটাহাঁটি করতে পারে, এবং সেইখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের ভাস্কর্য রাখতেন, সেগুলো তারা দর্শন করছে। এবং শুধু তাই নয়, কখনো কখনো একের অধিক তল থাকছে। এই যে অ্যারোটা গিয়ে যেখানে ঠেকলো তার নিচে একটা তল, ওপরে একটা তল, এবং প্রত্যেকটারই কিন্তু প্রচণ্ড হাইট থাকতো এবং অর্ধগোলাকৃতি ব্যারেল ভল্ট থাকতো। এরকম ভল্টের সংখ্যা কিন্তু কখনো কখনো 3 বা 5 বা 7 হতে পারত। এটা বিজোড় সংখ্যা বা আনইভেন নাম্বার বা অড নাম্বার যেটাকে আমরা বলি, বিজোড় সংখ্যা, সেইভাবে হতে পারত। তার সঙ্গে সঙ্গে বাটরেস, এই ধরনের সাইডের যে স্ট্রাকচার, সেখানে বিশাল বিশাল স্তম্ভ বা খিলান সেগুলো, এবং শুধু তাই নয়, সেখানে একটি বা দুটি টাওয়ার থাকতো মেন এন্ট্রান্সের সঙ্গে। এখানে আমরা দুটো টাওয়ার দেখতে পাচ্ছি, একটা এদিকে এবং ঠিক সেম আইডেন্টিক্যাল একটা টাওয়ার আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, এই যে নেভসগুলো, 3টে বা 5টা যে নেভসগুলো বা ব্যারেল ভল্টের যে উপরের সিদ্ধড়ার মতো অংশগুলো, সেই সেন্ট্রাল নেভটা কিন্তু হায়ার হতো দেন আদার্স, অর্থাৎ এই অংশটা। অর্থাৎ ব্যারেল ভল্টটা এইভাবে রয়েছে, তার উপরে একটা উঁচু অংশ সিদ্ধড়ার মতো উঠে রয়েছে, সেটাকেই নেভ বলা হচ্ছে। এইটাই হচ্ছে রোমানেস্ক চার্চের মূল গঠন। এবারে এটা তো গেল একটা স্ট্রাকচার, একটা কাল্পনিক চিত্র। এটাকেই আমরা প্রয়োগ করে ফেলি এবার এক ধরনের স্ট্রাকচারের মধ্যে, যেটা আমরা দেখতে পাবো। তার ভিতরের অংশটা দেখে ফেলি। ভিতরে বিশাল বিশাল পাথরের দেওয়াল, এবং দেখো এখানে 2 স্টোরিড একটা বিল্ডিং ডান দিকে তাকালেই দেখতে পাবে, এবং যার উপরিভাগে অর্ধগোলাকৃতি আর্চ, অর্থাৎ আমরা ছাতের উপরে যেটাকে ব্যারেল ভল্ট হিসেবে দেখেছিলাম, এইটাই হচ্ছে তার নিচের অংশ যেখানে এই আর্চটা রয়েছে। এইভাবে এটার স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এবং এই প্রত্যেকটা আর্চের মাঝখানের অংশগুলো এক একটা সেগমেন্ট, এবং আমার অ্যারোটা যেখানে গিয়ে ঠেকলো এইটাও কিন্তু আর্চের অংশ। এবং তার পাশাপাশি ছোট ছোট জানালা, দেখো এখানে জানালার সাইজ কিন্তু
চার্চের সাইজের তুলনায় অনেক ছোট, যেটা কিন্তু আমরা গথিক শৈলীতে দেখব বিশাল বিশাল জানালা। তোমরা খেয়াল রেখো, তখন আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, তোমরা ওটাকে মিলিয়ে নিতে পারবে। আর তার সঙ্গে বিশেষত ফ্রান্সে দেখা যেত বিশাল খিলানযুক্ত ছাদ এবং খিলানের উপরিভাগে থাকতো রঙিন ভাস্কর্য, সেটাও আমরা পরে দেখব। এবং স্তম্ভের সংযোগ স্থলগুলোতে থাকতো কল্পিত জীবজন্তু বা মিথিক্যাল অ্যানিমালস, তাদের ভাস্কর্য। এইভাবে একটা রোমানেস্ক স্ট্রাকচার তৈরি হচ্ছে। শিল্প বিশেষজ্ঞ একজনের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, C.R. ডডওয়েল। তিনি বলছেন যে সাধারণভাবে পাশ্চাত্য দেশগুলির সমস্ত চার্চের দেওয়াল কিন্তু চিত্রিত থাকতো, অর্থাৎ দেওয়ালগুলো কিন্তু কখনোই ফাঁকা থাকতো না। এইগুলো সমস্তই কিন্তু বিভিন্ন পেন্টিং দিয়ে চিত্রিত থাকতো, যেগুলো এখন আর কিন্তু প্রায় নেই, কারণ তার যা বয়স হয়েছে সেই চিত্রকলাগুলোর বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। কিছু কিছু এই ধরনের ফেড হয়ে যাওয়া চিত্রকলা, যেগুলো আরও বেশি প্রাচীন, এইগুলোকে কিন্তু কখনোই, যেগুলোকে রেনেসাঁস এর সময়কালের প্রাক রেনেসাঁস, ঠিক রেনেসাঁস শুরু হওয়ার আগের যে সময়কালের চিত্রকলা, তার সঙ্গে তুলনা করা যায় না। এগুলো বয়সের দিক থেকে আরও প্রাচীন, সেই কারণে এগুলো এই ধরনের ফেড হয়ে গেছে। শুধু নয়, শৈল্পিক বৈশিষ্ট্যের দিক থেকেও এগুলোর মধ্যে একটা মধ্যযুগীয় প্রাচীনত্বের ছাপ আমরা দেখতে পাচ্ছি, যেটার সঙ্গে কিন্তু বাস্তবতার সঙ্গে কাছাকাছি যে চিত্রকলা বা রেনেসাঁস আর্টের যেটা প্রধান বৈশিষ্ট্য, যেটা অনেক বেশি রিয়েল, সেই যে প্রভাব, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। ছবিটা থেকে খুবই পরিষ্কার যে এটা কতটা মধ্যযুগীয় একটা প্রভাবের দ্বারা প্রভাবিত, এবং যেখানে সেন্স অফ প্রপোর্শন বা অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো পরবর্তীকালীন রেনেসাঁস চিত্রকলায় আমরা দেখতে পাই বা নবজাগরণীয় শিল্পে আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু কোনোটাই এখানে নেই। চার্চের স্থাপত্যের পাশাপাশি বিকশিত হচ্ছে প্রাসাদ নির্মাণ শৈলী। এরকম ধরনের প্যালেসগুলোকে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো যুদ্ধনীতিতে বা সামরিক দিক থেকে অসীম গুরুত্বপূর্ণ কিছু এই ধরনের প্যালেস বা প্রাসাদ, সেগুলো আমরা এই সময় দেখতে পাচ্ছি। রোমানেস্ক শিল্পশৈলীর অপর এক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ধাতু শিল্প, যা বিখ্যাত শিল্পী ভর্দাঁর নিকোলাস। ভর্দাঁ একটা জায়গার নাম, খেয়াল করবে একটু, এটা একটা জায়গা, কিন্তু অনেক সময় ভুলবশত বাংলা উচ্চারণ করতে গিয়ে অনেকে এটাকে ভার্দুন উচ্চারণ করেন, সেটা কিন্তু সঠিক নয়। উচ্চারণটা হবে ভর্দাঁ, অর্থাৎ ভর্দাঁর নিকোলাস, অর্থাৎ ভর্দা এলাকার যে বসবাসকারী নিকোলাস, তার অসামান্য শিল্পকর্ম, যেটা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখছো, যেটাকে বলা হচ্ছে ফন্ট অ্যাড লিজ। এই যে শিল্পকর্মটি, এটা কিন্তু একটা মেটাল ওয়ার্ক, এবং এই মেটাল ওয়ার্কটার ওপরে কিন্তু কিছু কিছু লেখাও খোদাই করা রয়েছে, ইনস্ক্রিপশন খোদাই করা রয়েছে। তোমরা যদি এই ভিডিওটি দেখবার সময় স্ক্রিনটাকে তোমাদের ডিভাইসে একটু এনলার্জ করে নাও, তাহলে কিন্তু সেই ইনস্ক্রিপশন বা লেখাগুলো চোখে পড়তে পারে। এর সঙ্গে সঙ্গে এই যে শিল্প, এই শিল্পের সঙ্গে আমরা তুলনা করতে পারি আর একজন শিল্পী, যিনি হচ্ছেন গ্লেসেস্টার ক্যান্ডেলস্টিক। গ্লেসেস্টার বলে শিল্পীর তৈরি করা তার প্রধান একটা বিখ্যাত শিল্পকর্ম হচ্ছে ক্যান্ডেলস্টিক। এটা একটা মোমবাতি দান, কিন্তু অপূর্ব কারুকার্যে শোভিত। কিন্তু এই মোমবাতি দানের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে প্রধানত পশু মূর্তি তিনি খোদাই করেছিলেন, যেটা কিন্তু আমরা পূর্ববর্তী যে শিল্পকর্মটি মেটাল ওয়ার্কটা দেখলাম, সেখানে এরকম নেই। এই যে পশু মূর্তিগুলো, এটার কিছু কিছু এনলার্জ করা অংশ আমরা একটু দেখে নিই। অনেকটা এইরকম এই অংশগুলো রয়েছে, যেখানে অদ্ভুত ধরনের মিথিক্যাল অ্যানিমালস তাদেরকে তৈরি করা হয়েছে বা খোদাই করা হয়েছে, যেটা কিন্তু আমরা পূর্ববর্তী যে শিল্পকর্ম দেখলাম সেখানে ছিল না। এরপরে আমরা দেখছি যে কিছু কিছু বিলাসবহুল পাণ্ডুলিপি, ম্যানুস্ক্রিপ্ট। মনে রাখতে হবে তখনও পর্যন্ত ইউরোপে প্রিন্টিং রেভলিউশন হয়নি, যে কারণে সমস্ত ক্ষেত্রেই ম্যানুস্ক্রিপ্টগুলোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠত, কিন্তু সেগুলোকে অলঙ্করণ করা হতো।
তোমরা জানো হয়তো যে মুঘল যুগেও যে ম্যানুস্ক্রিপ্টগুলো আমরা ভারতবর্ষে দেখতে পাই সেগুলোকেও অলঙ্করণ করা হতো। ইভেন ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা লেখা হয়েছিল সেখানেও ক্যালিগ্রাফি বা হাতে লেখার পাশাপাশি পাতাগুলিকে অলঙ্করণ করা হয়েছিল। এই প্রচলনটা বহু পূর্বের, এবং বিশেষ করে বাইবেল বা তার অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের প্রেয়ারগুলোকে, প্রার্থনা গীতিসমূহকে অলঙ্করণ করা হতো এবং সেগুলো কিন্তু সংরক্ষণ করা হতো। তার পাশাপাশি চার্চের দেওয়ালের চিত্রগুলিও ছিল অতি সুন্দর এবং সেগুলি নানা ধরনের ধর্মীয় ধারণার প্রতিফলন। যেমন পশ্চিম দেওয়ালেতে সাধারণত থাকত লাস্ট জাজমেন্ট বলে বিখ্যাত যে থিম, তার চিত্র। আমরা পরবর্তী, তোমরা হয়তো ভাবছো যে পাণ্ডুলিপি অলঙ্করণের কিছু ছবি আমরা দেখতে পেলে ভালো হতো, আমি পরে তোমাদেরকে পাণ্ডুলিপি অলঙ্করণের ছবি দেখাবো। আপাতত আমরা যেটা দেখছি যে চার্চের বিশেষ করে পশ্চিম দেওয়ালেতে, এটার কিন্তু একটা নিশ্চয়ই ধর্মীয় কোনো কারণ ছিল যে কারণে পশ্চিম দেওয়ালেতে এই ধরনের ছবিগুলো ছিল, সেই আলোচনায় বিস্তারিত আমি যাচ্ছি না। সেখানে সাধারণত যে চিত্রটা আঁকা হতো তার থিম হতো দ্য লাস্ট জাজমেন্ট। পূর্ব প্রান্তে থাকতো ক্রাইস্ট ইন ম্যাজেস্টি, এই ধরনের চিত্র, এবং বিশাল প্রবেশপথের একেবারে গলদেশে থাকতো বাইবেলের নানা ধরনের দৃশ্যাবলী। এবং এই ছবিগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য তুমি যদি খুব ভালো করে তোমরা খেয়াল করো, এক্ষেত্রেও দেখবে যে মধ্যযুগীয় ছাপ এখানে স্পষ্ট। রেনেসাঁ যে প্রভাব, যে চিত্রকলা, যা অনেক বেশি জীবন্ত, অনেক বেশি মানবীয়, সেই ধরনের প্রভাব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এর যে সর্বোৎকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে বিখ্যাত একটা স্থাপত্য সেন্ট সেভেন-সুর গার্টেম্পে, এর ব্যারেলের মতো আকৃতি বিশিষ্ট ছাদের অলঙ্করণ। অসাধারণ সুন্দর অলঙ্করণ। সেন্ট্রাল পার্টটাতে ছাদটা দেখা যাচ্ছে এবং সেখানে অলঙ্কৃত অংশগুলো দেখা যাচ্ছে, যার একটা ভিতর থেকে ছাদের তোলা ছবি আমি এইমাত্র স্ক্রিনে দিলাম, যেটা থেকে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শুরু থেকে ফরাসি স্থপতিগণ গথিক শৈলীর অনুসরণ শুরু করেছিলেন এবং এই গথিক শৈলীর প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনেকগুলো অর্ধগোলাকৃতি আর্চ, যেগুলো কখনো কখনো কোনো কেন্দ্রে এসে মিশে যাচ্ছে, অর্থাৎ এটা এক ধরনের রিব ভল্টস। এই যে রিব ভল্টসগুলো, এরকম দেখো এখানে রিব ভল্টের সংখ্যা কিন্তু প্রচুর, এবং কোনো রিব ভল্ট কিন্তু একটি বিন্দুতে এসে ছেদ করেছে বা মিলিত হয়েছে। এটাই কিন্তু একটা বিরাট বৈশিষ্ট্য গথিক শিল্পশৈলীর। আমরা একটু সেটাকে ব্যবচ্ছেদ করি। সেখানে আমরা দেখি যে আর্চগুলি কখনো কখনো একটি বিন্দুতে মিলিত হয়েছে, যেটা আমি একটু আগেই বললাম, এটাকে বলা হচ্ছে পয়েন্টেড আর্চেস, এবং বিন্দুতে মিলিত হওয়া আর্চ। এবং শূন্যে ঝুলে থাকা ছাতে আলম্বভাবে ঠেকানো অনেকগুলি প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এরকম অনেকগুলো প্রকোষ্ঠ বা ফ্লাইং বাট্রেসেস, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই হচ্ছে আসল ছবি। আমরা এর আগে যেটা দেখলাম এটা একটা স্ট্রাকচার, এইটা হচ্ছে আসল ছবিটা। সেখানে জানালাগুলি হচ্ছে বৃহৎ কাঁচযুক্ত জানালা। তোমাদের আমি আগেই বলেছিলাম যে এই যে রোমানেস্ক শিল্পশৈলী বা স্থাপত্যশৈলী, সেখানে জানালাগুলি থাকে অত্যন্ত ছোট, কিন্তু মানে তার স্ট্রাকচারের তুলনায় ছোট। কিন্তু এখানে দেখো ঠিক ওপরে যেরকম পয়েন্টেড আর্চ দেখা যাচ্ছে, তেমনি ডান দিকে বা বাঁ দিকে বা সোজা তাকিয়ে যে রঙিন গ্লাস উইন্ডোগুলো দেখা যাচ্ছে, দেখো একেবারে টপ টু বটম বিস্তৃত বৃহৎ কাঁচযুক্ত জানলা। এবং এখানেও তোমরা একটা দেখতে পাচ্ছ কতগুলো উদাহরণ, আমি ছবি দেখাচ্ছি। যেমন প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি রেইমস ক্যাথেড্রাল, এটা ফ্রান্সে অবস্থিত। একই বৈশিষ্ট্য, তোমরা যদি তাকিয়ে দেখো সুস্পষ্টভাবে আমি যেগুলো বললাম সেগুলো তোমরা দেখতে পাবে। এবং এটা একেবারেই ছাতের ছবি, যেটা ফ্রান্সেরই আরেকটা ক্যাথেড্রাল, এটাকে বলা হয় চার্ট্রাস ক্যাথেড্রাল। সেখানেও কিন্তু মেঝেতে দাঁড়িয়ে সরাসরি উপরে ছাতের ছবিটা তোলা হয়েছে, এবং বিশাল বিশাল তোমরা জানলাগুলো দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে ঢাকা, এবং সেগুলো বেশিরভাগ রঙিন কাঁচ, যেটা গথিক শিল্পশৈলীর বা স্থাপত্যশৈলীর
অন্যতম প্রধান আরেকটি বৈশিষ্ট্য, সে প্রসঙ্গে পরে আসছি, বা এই অসাধারণ যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সালসবেরি ক্যাথেড্রাল বা সালসবেরি ক্যাথেড্রাল ইংল্যান্ডের ছবি। সেখানেও কিন্তু আমরা সোজা তাকালে নিচের অংশে এবং উপরের প্রকোষ্ঠে আমরা রঙিন কাঁচের ব্যবহার দেখতে পাচ্ছি, এবং উপরে তাকালে সুস্পষ্টভাবে পয়েন্টেড আর্চেস যেটা একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে এরকম দেখতে পাচ্ছি, এবং নিচে যে আর্চগুলো রয়েছে সেগুলো কিন্তু একাধিক আর্চ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সুতরাং এইভাবে চার্চের ডিজাইনের ক্ষেত্রে স্টেইনড গ্লাস, যেটার কথা আমি একটু আগে বলছিলাম, এই স্টেইনড গ্লাসের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে ফ্রান্সের চার্টার্স ক্যাথেড্রাল, যেটা একটু আগে আমি ছবি দেখিয়েছিলাম, তার স্টেইনড গ্লাসের ছবি। কি অসাধারণ রঙিন কাঁচের অলঙ্করণ, এবং সেখানে বেশ কিছু মূর্তিকেও ফুটিয়ে তোলা হয়েছে জানালার মধ্যে। সেই অপূর্ব ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এবং দেওয়ালগুলিতে প্রচুর সংখ্যায় চিত্রকলা দেখতে পাওয়া যেত, যেগুলো কিন্তু অধিকাংশই আজকে নষ্ট হয়ে গেছে। মধ্যযুগের আদি পর্ব থেকে যে সমস্ত শিল্পকীর্তি টিকে ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল নানাভাবে অলঙ্কৃত পাণ্ডুলিপি, যেটার উল্লেখ আমি একটু আগে করেছি, এবং তার সঙ্গে সঙ্গে হাতির দাঁতের শিল্পকীর্তি এবং ধাতু শিল্প। ধাতু গলিয়ে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হতো, এবং যেগুলো অত্যন্ত মূল্যবান, কয়েকটি ছাড়া অধিকাংশ নষ্ট হয়ে গেছে। আমরা কি পাচ্ছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিল্পকীর্তি হলো ক্রস অফ লোথিয়ার। এইখানে দেখো বিভিন্ন রত্ন খচিত অসাধারণ সুন্দর একটি ধাতু শিল্প রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে দেহাবশেষের সঙ্গে সংরক্ষিত নানা ধরনের শিল্পকীর্তি পাওয়া গেছে, যেমন মেরোভিঞ্জিয়ান ফ্রান্সের গর্ডনের কবরখানাতে প্রাপ্ত বিভিন্ন ধরনের দ্রব্যাদির ভাণ্ডার পাওয়া গেছে, যার ছবি আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি সুটন হুতে প্রাপ্ত অ্যাংলো স্যাকশন কবর, সেখানেও প্রচুর দ্রব্যাদি পাওয়া গেছে। সেই কবর থেকে কিভাবে উন্মুক্ত করা হচ্ছে তার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বাইজেন্টাইন অঞ্চলের নিকটে অবস্থিত নাকিজেন্টমিকোলস নামক একটা স্থান, যেখানে আমরা এই ধরনের দেখতে পাচ্ছি প্রাপ্ত বস্তু দেখতে পাচ্ছি, বস্তুরাজি দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি ভিসিগত শাসিত স্পেনের যে গ্রুজারে প্রাপ্ত যে দ্রব্যাদির ভাণ্ডার দেখতে পাচ্ছি, সেখানেও এই ধরনের রত্নখচিত বিভিন্ন ধরনের রিমেন্স বা বস্তু আমরা খুঁজে পাচ্ছি। মধ্যযুগীয় কিছু ইউরোপীয় অলঙ্কার, যেমন ব্রোচ, পেনানুলার বা অসম্পূর্ণ গোলাকৃতির গহনা উচ্চবর্গীয় পরিবারের মহিলারা ব্যবহার করতেন। এগুলো কিন্তু অসাধারণ শিল্পকর্ম। বিশেষ করে ডান দিকে যে ছবিটি রয়েছে সেটি তো অসাধারণ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ রত্নখচিত এই অলঙ্করণটি, এবং এর সঙ্গে ছিল আয়ারল্যান্ডে প্রাপ্ত টারা ব্রুচ নামক একটি কেল্টিক ব্রুচ, যেটিও কিন্তু অসাধারণ অলঙ্করণে শোভিত। এর পাশাপাশি গসপেল বা যে ধর্মগ্রন্থগুলিকে অলঙ্কার করা হতো, এবং বহু সংখ্যায় টিকে গিয়েছিল বলে আজকেও দেখতে পাওয়া যায়, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের একটু আগে আমি উল্লেখ করেছিলাম, এখন ছবি দেখাবো, যেমন ইনসুলার বুক অফ কেলস। এখানে দেখো একটি পাণ্ডুলিপিকে কিভাবে অলঙ্করণ করা হয়েছে, চিত্রিত করা হয়েছে, এবং তার পাশাপাশি বুক অফ লিন্ডিসফর্নে, এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে চিত্রিত করা হয়েছে। এই যে অলঙ্কৃত বুক, তার প্রিন্টেড ফর্ম এখন অবশ্য অ্যাভেলেবল, কিন্তু বাঁদিকের যে ছবিটি রয়েছে অর্থাৎ ইনসুলার বুক অফ কেলস, এটা কিন্তু বর্তমানে এখন আর পাওয়া যায় না, এটা অরিজিনালটাই কেবলমাত্র রয়েছে। এগুলির মধ্যে একটা ছিল স্বর্ণ ও নানা মাণিক্য দিয়ে সুন্দরভাবে বাধাই করা, যেটির নাম হচ্ছে কোডেক্স অরিয়াস অফ সেন্ট ইমার্ম। এই অসাধারণ যে কারুকার্য সেটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। স্মৃতি রক্ষার্থে বৃহৎ মূর্তি নির্মাণের ক্ষেত্রে খ্রিস্টীয় জগতে শার্লেমনের দরবারই সম্ভবত প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল। তার সময়ের শেষের দিকে বিভিন্ন চার্চে জেরো ক্রসের অস্তিত্ব ছিল সাধারণ ঘটনা। এটা একটা জেরো ক্রসের ছবি।
সুতরাং এই সময়কালে পাণ্ডুলিপি অলঙ্করণের কাজ মঠগুলি থেকে সাধারণ দোকানদারদের কাছে চলে আসছে এবং আস্তে আস্তে এই দোকানদারগুলি কিন্তু পাণ্ডুলিপির যোগানদারে পরিণত হচ্ছে। তোমরা যদি প্রিন্টিং রেভলিউশনের আমার ভিডিওটি দেখো, সেখানে দেখবে যে এই দোকানদারদের পাণ্ডুলিপিগুলি কিন্তু পরবর্তীকালে প্রিন্টিং হচ্ছে। তাই জেনেত্তা বেন্টন তিনি মনে করছেন যে 1300 খ্রিস্টাব্দ নাগাদ মঠের সন্ন্যাসীদের সমস্ত বই এই দোকানগুলিতে পাওয়া যেত। ফলে এই যে ধর্মীয় গ্রন্থগুলির পঠন পাঠন তার অভ্যাস সাধারণ মানুষের মধ্যে প্রসার লাভ করছে। তার কারণ এখন কিন্তু মঠের বাইরে দোকানদারের কাছে এই বইগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। এই সময়কালেও ধাতু শিল্প অগ্রণী এবং সম্মানজনক শিল্প হিসেবে টিকেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল অপেক্ষাকৃত সস্তা লিমোজেস এনামেল, যেরকম এই রকম একটা শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি, দুটি শিল্পকর্ম, যেটা লিমোজেস এনামেল দ্বারা তৈরি, যেখানে মূর্তি তৈরি করা হচ্ছে, অলঙ্করণ তৈরি করা হচ্ছে, ক্রস তৈরি করা হচ্ছে, নানা কাজে এই লিমোজেস এনামেলকে ব্যবহার করা হচ্ছে। ইটালিতে টিম্বাউ এবং ডুচিও তাদের শিল্পকর্ম, এই ডান দিকের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা সিম্বাও করা, এবং ডুচিওর যে শিল্পকর্ম সেটা আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপরে, যেখানে কিন্তু একটা চেঞ্জ আসছে। দেখো ধীরে ধীরে কিন্তু অনেক বেশি বাস্তবতার কাছাকাছি চলে আসছে। এবং পরবর্তীকালে ট্রেসেন্টোর একজন বিখ্যাত শিল্পী, যিনি ঠিক প্রাক যে রেনেসাঁস সেই সময়কার শিল্পী জত্ত, তিনি প্যানেল অলঙ্করণকে একটা অসাধারণ উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। প্রায় এটা রেনেসাঁর কাছাকাছি সময়, রেনেসাঁসের সময়ে যে আমরা যে উন্নত শিল্পকলা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই সময় থেকেই প্রায় শুরু হচ্ছে, যেন তাঁরই হাত ধরে আমরা সেই দিকে প্রবেশ করছি। এটা একটা থ্রেশহোল্ড বা একটা চৌকাঠের মতো। এবং এই একই শিল্পী যত্তর আঁকা আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রেস্কো দেখতে পাই। অসংখ্য ফ্রেস্কো আছে, তার মধ্যে এটা একটা বিখ্যাত ফ্রেস্কো, সেগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যেখানে কিন্তু তোমরা দেখবে যে মধ্যযুগীয় যে সীমাবদ্ধতা সেটাকে যেন অতিক্রম করে এরকম একটা পরিস্থিতিতে চলে আসছে। এবং দ্বাদশ শতাব্দী থেকে ক্রমাগত ঘটে যাওয়া অর্থনৈতিক সমৃদ্ধির ফলে একটা ধর্মবিযুক্ত শিল্পচর্চা বা সেকুলার আর্টের প্রসারিত রূপ আমরা দেখতে পাচ্ছি। সেই প্রসারটা আরও ত্বরান্বিত হচ্ছে, যেটারই ফলশ্রুতি কিন্তু পরবর্তীকালের রেনেসাঁস। খেলার সরঞ্জাম, চিরুনি, ধর্মীয় চরিত্রের ছোটোখাটো মূর্তি, এগুলো আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং মধ্যযুগের একেবারে শেষ পর্বে ইউরোপে, বিশেষত ট্রেসেন্টো যে জায়গাটায়, যে স্থানে আমরা যত্তকে জন্মগ্রহণ করতে দেখেছি, সেই ট্রেসেন্টো থেকে ইতালীয় নবজাগরণের প্রথম পর্বে উত্তরণ ঘটছে। তাহলে চতুর্থ পঞ্চম শতাব্দী থেকে যে যাত্রাপথের সূচনা হয়েছিল, সেইখান থেকে এসে 13th সেঞ্চুরিতে বা মিড 14th সেঞ্চুরিতে এসে যাত্রাপথটা মিশে যাচ্ছে রেনেসাঁস বা নবজাগরণের শিল্পকর্মের মধ্যে, যেখানে নতুনভাবে অলঙ্কৃত হচ্ছে বিশাল বিশাল অট্টালিকা এবং চিত্রিত হচ্ছে বিখ্যাত চিত্রকরদের বিভিন্ন ধরনের চিত্রশিল্প। সুতরাং আমরা এইভাবেই আজকের আলোচনা এখানেই শেষ করছি এবং মধ্যযুগীয় ইউরোপের যে শিল্প স্থাপত্যের যে ধারণা, সেটা সম্পর্কে তোমাদেরকে যতটা সম্ভব একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, একটা লেকচার দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই লাইক করবে, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ইচ্ছে করলে থ্যাঙ্কস পাঠাতে পারো আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় ইমেল করবে এবং অপেক্ষা করো, খুব শীঘ্র আবার এসে যাব তোমাদের আরও কোনো টপিক নিয়ে আলোচনা করতে। ততদিন ভালো থেকো সকলে।